শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ওয়েট প্রসেসিং মেইনটেন্যান্স TTQC2 এর যে ল্যাব আছে সেই ল্যাবে আজকে আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট সবার সাথে শেয়ার করব। আশা করি সবাই দেখতে পাচ্ছে এক্সপেরিমেন্ট 4 ইটস অ্যাবাউট দ্য ডাইমেনশনাল স্টেবিলিটি অফ ফেব্রিক অর গার্মেন্টস। তো ডাইমেনশনাল স্টেবিলিটিটা টেস্ট করতে হবে, সেই প্রসিডিউর সম্পর্কে জানবো। এখন কোশ্চেন হচ্ছে, what do you mean by dimensional stability of a fabric আর গার্মেন্টস এর ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা বলতে কি বোঝাচ্ছে? তো সহজভাবে যদি বলি, মনে করো বাজার থেকে তুমি একটা কোনো টি শার্ট অথবা শার্ট অথবা পোলো শার্ট কিনে নিয়ে এসেছো। তো দেখা গেল যে তোমার ধোয়ার পরে সেই টি শার্ট বা পোলো শার্টটার এমন অবস্থা হলো যে সেটা আর তুমি পরতে পারছো না। কিরকম অবস্থা হয়েছে? মনে করো আগে যে লেন্থ ছিল, পরে সেই লেন্থ ক্রস করে চলে গেছে। মনে করো আগে একটা কন্ডিশন ছিল, পরে সেটার লেন্থ বেড়ে এমন নিচে নেমে গেছে যে সেটা হাঁটু পর্যন্ত চলে যাচ্ছে, অথবা এমন ছোট হয়ে গেছে যে সেটা উপরে উঠে গেছে। তো ফেব্রিকের যে এই ধরনের পরিবর্তন, সাইজের যে পরিবর্তন, সেটাকে আমরা বলতেছি ডাইমেনশনাল স্টাবিলিটি। ডাইমেনশন অর্থাৎ লেন্থ এবং উইডথ, এবং স্টাবিলিটি, সে স্টেবল থাকছে কিনা, সেটাকে মূলত আমরা বলি ডাইমেনশনাল স্টাবিলিটি। বলা হচ্ছে যে the dimensional stability of a fabrics কি করছে refers the change of fabric size when it is used or reprocessed due to the properties of a material and potential thermal contraction forces in the process of processing। বলা হচ্ছে কি dimensional stability of a fabric বলতে বোঝাচ্ছে change in fabric size when it is used for reprocessed or due to the properties, অর্থাৎ reprocess হতেও পারে, নাও পারে, বা যে কোনো কারণেই হোক না কেন, তারপর স্টাবিলিটি অর্থাৎ সাইজটা যদি চেঞ্জ হয়ে যায়। শব্দ হচ্ছে কার্য নিয়ে, আসটা ভুল। The properties of a material and potential thermal contraction forces এর কারণে হতে পারে। The fabric with good dimensional stability is worn and washed many times and the original plating shapes unchanged and the dimension don't shrink। আমরা ফ্যাক্টরিতে যেটা বলি শ্রিঙ্কেজ বলি, শ্রিঙ্ক, তাই না? তো এটা শ্রিঙ্ক হতে পারে অথবা এলংগেট হতে পারে, ছোট হতে পারে অথবা বড় হতে পারে। Which don't typical user experience, the fabric with poor dimensional stability is usually shown as a shrinkage, such as সুইং, আয়রনিং, অর্থাৎ বিভিন্ন প্রসেসের মাধ্যমে যাওয়ার ফলে কিন্তু এটা হতে পারে। তো আরেকটু তলিয়ে যদি আমরা দেখি, এই শ্রিঙ্কেজটা সাধারণত কি হয়, যে ওভেন অথবা নিট ফেব্রিক যেটাই বলি না কেন, এর ওয়ার পাইপ অথবা কোর্স এবং অয়েলস গুলো যদি তার যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গাতে না থাকে, অর্থাৎ আমরা যদি মনে করো ডায়া বেশি দরকার হলো, দিলাম টান ইয়েতে স্টেন্টারে অথবা কম্প্যাক্টরে, তা ডায়া আপাতত বাড়লো, কিন্তু আলটিমেট যে ঘটনাটা হলো সেটা কি হলো, যে কোর্স এবং অয়েলস গুলি যে জায়গায় ছিল সে জায়গায় না থেকে কিন্তু দূরে সরে গেল। তো যার ফলে কি হলো, দূরে সরে যাওয়ার কারণে সেখান থেকে, অর্থাৎ মনে করো যে এটার এই পাশাপাশি থাকার কথা ছিল বা এটাই তার রেগুলার অবস্থা, তো এটা টানার ফলে এটা কি হলো, এরকম এরকম হয়ে গেল। তো তখন কি হবে, যে যখন ধুয়ে দিব তখন এই যে ইয়ানগুলি ইয়ানগুলি তার সহাবস্থানে আসার চেষ্টা করবে, অর্থাৎ তার পজিশনে আসার চেষ্টা করবে, যে পজিশনে আসলে তার কোনো চেঞ্জ হবে না, বা যার যতটুকু জায়গা দরকার, তো সে এই পজিশনে আসার চেষ্টা করবে, যার ফলে আমরা ওই যে টেনে বাড়িয়েছি ল্যাম্পটা, সেটা কিন্তু কমে যাবে। ওকে, ফ্যাক্টরিতে এটা ডাইমেনশনাল স্ট্যাবিলিটি নামে পরিচিত, সিঙ্কেজ টেস্ট নামে সবচেয়ে বেশি পরিচিত। সিঙ্কেজ টেস্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মানে হচ্ছে ফেব্রিকটা শ্রিঙ্ক করতে পারে, ছোট হয়ে যেতে পারে, অথবা এলংগেট হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে। ওকে, উদ্দেশ্য কি? টু নো অ্যাবাউট দ্য ডাইমেনশনাল স্ট্যাবিলিটি অফ ফেব্রিক গার্মেন্টস জানা। একইভাবে এটা ফেব্রিক এবং গার্মেন্টস এর ক্ষেত্রেও কিন্তু বলছি। টু নো ডাইমেনশনাল স্ট্যাবিলিটি মেজারমেন্ট প্রসিডিউর সম্পর্কে জানা। ডিটারমিনেশন অফ ডাইমেনশনাল স্ট্যাবিলিটি ডিটারমিনেশন করা। ওকে, নাও অ্যাপারেটরস এন্ড মেশিনস, কি কি অ্যাপারেটরস এবং মেশিন লাগবে এটা নিয়ে আমাদের ডাইমেনশনাল স্ট্যাবিলিটি মেজারমেন্টের জন্য বলা হচ্ছে যে স্যাম্পল মার্কার, যদি মার্কিং করার জন্য, অর্থাৎ এই মার্কারটা এরকম হতে হবে যে পয়েন্টস গুলোতে আমরা মার্ক করব সেই পয়েন্টস গুলো যেন ধোয়ার ফলে উঠে চলে না যায়, মানে ডালো মার্কার বা টেক্সটাইল মার্কার যেটাকে বলছি, অর্থাৎ যে কোনো প্রকার ওয়াশের ফলে বা এই কালারটা চলে যায় না।
তারপর বলা হচ্ছে যে মার্কার স্টেবিলিটি, মার্কার পেন্স, ডালো, লন্ড্রি পেন এক্সেট্রা। বলা হচ্ছে স্যাম্পল মার্কার তো অর্থাৎ সাইজ অর্থাৎ কতটুকু কাটবো, টেমপ্লেট বলা যেতে পারে। স্টেবিলিটি টেমপ্লেট, সিঙ্কেস, এক্সটেনশন রুলার, ওয়াশ কাটর যেটাতে ওয়াশ করব আমরা অর্থাৎ মেশিনটা, ওয়াশিং মেশিন। বালাস ফেব্রিক, পলিস্টারের বালাস ফেব্রিক সাধারণত হয় 200 x 200 মিমি। এটা যখন আমাদের কোনো প্রোডাক্টের ওজন কম হয় অর্থাৎ অল্প পরিমাণ হয় তখন সেটার বালাস ফেব্রিক গুলো দিয়ে আমাদের ওজনটা ফিল আপ করতে হয় ওয়াশিং মেশিনে। এরপরে যদি বলি যে ডোমেস্টিক থার্মাল ড্রায়ার অর্থাৎ শুকাতে হবে, মেশ ড্রাইং র্যাক এন্ড ড্রাইং লাইন। যেহেতু আমাদের ড্রাইংটা আবার অনেক প্রকার, সেটা টাম্বল ড্রাই হতে পারে, লাইন ড্রাই হতে পারে, র্যাক ড্রাই বা ডিপ ড্রাই হতে পারে, সেজন্য আমাদের র্যাক লাগবে এন্ড ড্রাইং লাইন লাগবে। এন্ড নন ফসফেট ডিটারজেন্ট সোডিয়াম পারবোরেট ইন 7:7:20:3 রেশিও। কি কি লাগবে? নন ফসফেট ডিটারজেন্ট অর্থাৎ স্ট্যান্ডার্ড যে ডিটারজেন্ট সেটা সোডিয়াম ফসফেট এন্ড টিএডি রেশিও অনুসারে লাগবে। তো সাধারণত নন ফসফেট ডিটারজেন্ট দিয়েই করে, যে ওয়াশের ফলে আমার সিঙ্কের খাওয়া বাড়ে কিংবা কমে। ওকে, তো দেখো এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের এই যে ডাইমেনশনটা কমছে না বাড়ছে, এটা যদি একটা কাপড় হয় সেই কাপড়ের সাইজটা বাড়ছে না কমছে সেজন্য আমাদের কিছু মার্কিং করতে হয়। মনে করি এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম এবং মেপে রাখলাম কি এই ফোঁটা থেকে এই ফোঁটার দূরত্ব, এই ফোঁটা থেকে এই ফোঁটা, এই ফোঁটা থেকে এই ফোঁটা, এই ফোঁটা থেকে এই ফোঁটার দূরত্ব মেপে রাখলাম, এই ফোঁটা থেকে এই ফোঁটার দূরত্ব মেপে রাখলাম। ওকে, এখন ধোয়ার পরে কি করব আমরা? জাস্ট ফেব্রিকটাকে বের করে এই ফোঁটাগুলোর দূরত্ব মাপবো যে হ্যাঁ এই ফোঁটাগুলোর দূরত্ব ঠিক আছে কিনা। যদি কমে যায় তার মানে সিঙ্ক করছে, নেগেটিভ অর্থাৎ সিঙ্ক করছে, আর যদি বেড়ে যায় তার মানে সেটা ইলংগেট হয়েছে। ওকে, তো সেই জন্য সেটাকে আমরা বেঞ্চমার্ক বলি। তো আমাদের ফেব্রিক হ্যাঁ থেকে স্যার, শুরু করে হুম, এইভাবে স্যার করা হয় সাধারণত আমাদের ফ্যাক্টরিতে সিঙ্কেজ গুলো এইভাবেই করে স্যার। হ্যাঁ এভাবেই করবে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসিডিউর। হ্যাঁ। এরপরে জি আসো স্যার। ইম্পর্টেন্ট বেঞ্চমার্ক ফর ডিফারেন্ট গার্মেন্টস এর জন্য। তো এটা গার্মেন্টস অথবা ফেব্রিকের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, বিশেষ করে যখন গার্মেন্টস হবে তখন তো আর আহ, এভাবে কেটে ফেব্রিক নেওয়ার কোনো কারণ নেই, তখন আমরা যে সরাসরি গার্মেন্টসটা আসবে সেই গার্মেন্টসটার বিভিন্ন জায়গাতে এ ধরনের পয়েন্ট দিয়ে চিহ্নিত করব। যেমন একটা টি শার্ট যদি আসে সেই টি শার্টের স্লিভ লেন্থ কতটুকু, তারপরে হচ্ছে সেটার আহ, লেন্থ কতটুকু, এইখান থেকে পুরোটার লেন্থ কতটুকু, এই স্লিভ লেন্থ কতটুকু, এটার ডাইমেনশন কতটুকু, এগুলো বেঞ্চমার্ক অর্থাৎ মার্কিং করে রাখা হয়। আফটার ধোয়ার পর সেই পয়েন্টস গুলো আবার মেজার করা হয় ফর গার্মেন্টস এর ক্ষেত্রে। তো সেই জন্য বিভিন্ন প্রকার গার্মেন্টস রয়েছে আমাদের, তাদের ক্ষেত্রে আমরা একটু বেঞ্চমার্ক গুলো দেখে নিব। যেমন শার্টের ক্ষেত্রে কলার ব্যান্ড, বডি লেন্থ অর্থাৎ এটা ইম্পর্টেন্ট, আমাদের যে বডি লেন্থ রয়েছে এখান থেকে এই মানে এখান থেকে এ পর্যন্ত বটম পর্যন্ত বডি লেন্থ, স্লিভ লেন্থ, উইথ চেস্ট এন্ড কাফস, এগুলোতে সাধারণত মেজার করে রাখা হয় বা পয়েন্টস দিয়ে রাখা হয়। ট্রাউজারের ক্ষেত্রে ফ্রন্ট সাইড, ব্যাক, ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, ইন সিম, আউট সিম, ওয়েস্ট এন্ড সিট। পাজামার ক্ষেত্রে লেন্থ, স্লিভ, হ্যাম, চেস্ট। পাজামা বটমের ক্ষেত্রে ইনসিমস, লেন্থ, হিপ, ওয়েস্ট। ইউনিফর্ম ড্রেসের ক্ষেত্রে, ব্লাউজের ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন গার্মেন্টস এর ক্ষেত্রে আমাদের এটা চিহ্নিত করতে হয়। তুমি যদি কোনো একটা গার্মেন্টস নিয়ে করতে চাও, এইগুলো ছাড়াও যদি তুমি বলো যে আমি নিজের মতো করে করব, ইউ ক্যান। ওকে, তুমি জায়গাগুলো নির্দিষ্ট কিছু জায়গা চিহ্নিত করে তারপর সেখানে তুমি কি করতে পারবা, হিসেব করতে পারবা। স্কার্টের ক্ষেত্রে এটসেট্রা। হলো স্পেসিমেন প্রিপারেশন। যদি তোমার স্যাম্পলটা গার্মেন্টস ম্যাটেরিয়াল হয় তাহলে তো সরাসরি সেটার বিভিন্ন জায়গাগুলো বেঞ্চমার্কিং করে বা মার্কিং করে আমরা ওয়াশে চলে যাচ্ছি। কিন্তু স্যাম্পলটা যদি ফেব্রিক হয় সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রিপারেশন আছে। ফেব্রিক্স এর ক্ষেত্রে যেমন বলছে কি the minimum size of the stability square is 50 × 50 সেন্টিমিটার, testing on smaller pieces is not acceptable। 50 × 50 সেন্টিমিটার নিচে সাধারণত ফেব্রিক স্যাম্পলটাকে করা হয় না। তো সেজন্য একটা টেমপ্লেট থাকে, টেমপ্লেটটা কিরকম, একটা প্লাস্টিক মনে করো,
আমাদের জ্যামিতি বক্সের যে প্লাস্টিকটা ছিল যেখানে এ বি সি ডি থেকে শুরু করে নানা প্রকার কেমিস্ট্রি অথবা এগুলোর আঁকানো ছিল। আহ, চিত অর্থাৎ তার ভিতর দিয়ে কলম ঘোরালেই কিন্তু আমাদের ছবিগুলো ডেভেলপ হতো। তো এইখানে ওই ধরনের প্লাস্টিকেরই মনে করো আর একটু হার্ডের এরকম একটা টেমপ্লেট থাকবে যেটা হচ্ছে 50 × 50, অর্থাৎ উভয় পাশে 50 সেন্টিমিটারের। এবং কোশ্চেন হচ্ছে তাদের ভিতরে 35 সেন্টিমিটারের কয়টা হলো 3 3 6 8টা ফোঁটা থাকবে। তো সেখানে কি হবে, এই টেমপ্লেটটাকে আমরা ফেব্রিকটার উপর বসিয়ে এখানে যে জায়গাগুলো আছে গ্যাপগুলো আছে সেটা দিয়ে আমাদের যে মার্কারটা আছে টেক্সটাইল মার্কার, সেটা তোমরা অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদের জন্য পয়েন্টগুলো প্রবেশ করিয়ে মার্কিং করে নেব। বলা হচ্ছে lay the fabric relax for 4 hours on a bench in ambient conditions so that the smooth ফেব্রিকটাকে রিল্যাক্সেশন করে নিতে হবে অবশ্যই, না হলে কিন্তু অ্যাকচুয়ালটা পাবো না। ডোন্ট ইউজ দ্য ফেব্রিক 5 সেন্টিমিটার স্লেভেজ, 5 সেন্টিমিটার স্লেভেজ এত বড় রেখে করা যাবে না। and place the template on the fabric with side of the template parallel to the warp in the direction, আসলে প্যারালাল বরাবর ওয়ার্প এবং ওয়েব বরাবর, সাধারণত ওয়ার্প বরাবর ডিরেকশন অনুসারে বসানো হয় আমাদের যে টেমপ্লেটটা। এন্ড মেক দ্য 3 উইথ এন্ড 3 লেন্থ মার্কস, তিনটা উইথ বরাবর মার্কস নিতে হবে এবং তিনটা লেন্থ বরাবর মার্কস নিতে হবে ইন 35 সেন্টিমিটারের মতো করে। এন্ড সি বলা হচ্ছে ড্র অ্যারাউন্ড ইটস এন্ড ডু নট রাউন্ড অফ দ্য কর্নার্স এন্ড ড্র দ্য অ্যারো আউটসাইড এন্ড মেজারমেন্ট এরিয়া, ডোনেট দ্য লেন্থ ওয়ার্প এন্ড ওয়েব ডিরেকশন। সহজ কোথায় বলতে, এই যে ছয়টা এই তিনটা তিনটা করে মার্ক নিতে হবে উইথ এবং লেন্থ বরাবর, সেজন্য ভিতরে প্রায় 8টা আমাদের রয়েছে, মার্কিং রয়েছে। এই প্রান্ত থেকে এই পর্যন্ত অর্থাৎ এই সেন্টার থেকে এই পর্যন্ত 35 35 35 35 সেন্টিমিটার। এটা তো পুরোটাই 50 সেন্টিমিটার। এটা তারপর ফেব্রিকের উপর বসিয়ে আমরা আমাদের যে টেক্সটাইল মার্কার আছে সেটা দিয়ে পয়েন্ট আউট করে দেব। তাহলে সেই পয়েন্টস গুলো থাকলো, আমরা জানি এই পয়েন্টস গুলো প্রত্যেকটাই 35 সেন্টিমিটার এখান থেকে। তাহলে সেই 35 সেন্টিমিটার গুলো মাপবো এবং এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের দূরত্ব। সো এটা কিন্তু সহজেই আমরা মার্কিং করে ফেললাম। এরপর আমরা চলে যাব ফেব্রিকটাকে ওয়াশিং এ চলে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ফেব্রিকের ভ্যারাইটি রয়েছে, যেমন ওভেন ফেব্রিক রয়েছে, নিট ফেব্রিক রয়েছে। ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা সাধারণত সিঙ্গেল লেয়ার ফেব্রিক ইউজ করে থাকি, অর্থাৎ এক লেয়ার ফেব্রিকের উপরে এরকম টেমপ্লেট বসিয়ে স্যাম্পল কেটে নিব এবং মার্কিং করব। তো বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আমরা ওয়ার্ক নিট ওয়েব নিট ইউজ করে থাকি, ওয়ার্ক নিটও ইউজ করি না। সেই ক্ষেত্রে ওয়েব নিটের ক্ষেত্রে আমরা কি করি, ডাবল ফোল্ড করে থাকি ফেব্রিকটাকে, যার কারণে এই যে ফোল্ড প্যারালাল টু দা ওয়েলস, ডাবল ফোল্ড করে থাকি, করে এখানে টেমপ্লেটটা বসিয়ে কেটে ফেলি চারপাশে। এবং অবশ্যই আমাদের যে স্যাম্পল সেখানে কোর্স অথবা আমাদের যে ওয়েলস সেগুলো মেনশন করতে হবে যে তীর দিয়ে কোনটা কোন দিকে। ওয়ার্ক নিটের ক্ষেত্রেও বলা হচ্ছে যে সিঙ্গেল লেয়ার, বাট ওয়েব নিটের ক্ষেত্রে কিন্তু ডাবল লেয়ার একসাথে ভাঁজ করে কাটতে হবে স্যাম্পলটা। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যেটা চেক করা হয় সেটা হচ্ছে ওয়েব নিট, ডাবল ফোল্ড করে ল্যাবে স্যাম্পলটা কাটলাম, কাটার পরে চারপাশে সেলাই করে দিতে হবে। বলা আরেকটা হচ্ছে ক্রিঙ্কেল ইফেক্ট ফেব্রিক। মনে করো আরো কিছু স্পেশাল টাইপস অফ ফেব্রিক থাকে, যেমন ক্রিঙ্কেল স্যার ইফেক্ট ফেব্রিক। এটা সিঙ্গেল আর ডাবল কেন? এটা ফেব্রিকের উপর ডিপেন্ড করছে, ফেব্রিক প্যারামিটারস এর উপর। যে ফেব্রিক গুলো উপর ধরে নেওয়া হয় যে এক প্লাই থেকেই এটার গুলো করা যাবে, বাট যেটা ওয়েভ নিট স্ট্রাকচার নিট সেটার ক্ষেত্রে ডাবল প্লাইটা করা হয়ে থাকে। ঠিক আছে, এটা ফেব্রিক ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেসিস করে। যেমন হলো এখানে ক্রিঙ্কেল ইফেক্ট ফেব্রিক্স রয়েছে, যে ভাঁজ ভাঁজ জোড়ো জোড়ো যে ফেব্রিক গুলো রয়েছে স্পেশাল টাইপ, সেগুলোর সাধারণত আমরা করি না, ওই টেমপ্লেট বসাই না। কারণ টেমপ্লেট যদি বসাই সেই ক্ষেত্রে আমাদের যে ক্রিঙ্কেল ইফেক্টটা ফেব্রিকের সেটা নাও শব্দ হচ্ছে প্রচুর, সেটা নাও থাকতে। ওকে, সেজন্য আমরা কি করি, সেটার উপরে জাস্ট 50 × 50 সেন্টিমিটার মেপে নেই। বলা হচ্ছে প্লেস, বলা হচ্ছে lay the fabric on the smooth surface allow relaxing generally without placing the
স্টাবিলিটি টেমপ্লেট অন দ্য ফেব্রিক, রিমুভ স্পেসিমেন অ্যাপ্রক্সিমেটলি 50-50 আসলে আমরা কেটে নিব। যেমন ফেব্রিকের ক্ষেত্রে ক্রিঙ্কেল অর্থাৎ ভাঁজযুক্ত ফেব্রিক যেগুলো, অর্থাৎ স্পেশাল টাইপস ইফেক্ট, and place 3 wave measurement on the specimen using the shrinkage extension ruler, stability template দিয়ে মাপ দিব এবং মার্কিং করব। বলা হচ্ছে যে কেন, যখন আমরা যদি ইয়েটা দেই টেমপ্লেটটা, সেই ক্ষেত্রে ক্রিঙ্কেল গুলো নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও ট্রেমস এন্ড ইলাস্টিকেরও কিন্তু আমাদের করা যায়, ডাইমেনশনাল স্টেবিলিটি মেজারমেন্ট করা যায়। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, ট্রিমস বা আমাদের যে ইলাস্টিক্স গুলি রয়েছে সেগুলোকে 100-450 মিমি ইন লেন্থে কেটে নিতে হয় 3টা, and using the stability ruler mark on the stage 350 part of each of the 3 samples and ensuring they are approximately 5 cm then 3টা স্যাম্পলকে লাগানো হয় একত্রিত করে। তারপরে বলা হচ্ছে shew the test specimen onto a pre-shrunk stability scale, ensure that the sample are not under any tension and allowing the throw, অর্থাৎ একইভাবে এটাকেও রেডি করা হয়। এরপরে ওভারলকিং, সেলাই করে দেওয়া হয় 4-5টা। বলা হচ্ছে যে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে কভার অল দ্য ইটস, যেন না হলে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে কি খুলে যাওয়ার সম্ভাবনাগুলো বেশি, ইয়ার্নগুলি। বলা হচ্ছে ওয়ার্ক নিটের ক্ষেত্রে ওভারঅল অল দ্য ইটস, ওয়েব নিটের ক্ষেত্রে বলা হচ্ছে ইনটু এ ব্যাগ এন্ড ওভার টুগেদার এন্ড দেন ওয়েব নিটের ক্ষেত্রে যেহেতু আমরা ডাবল প্লাই ফেব্রিক ইউজ করি, তাহলে শুধু সেলাই করে এক প্রান্ত বাদ যাচ্ছে, 3 প্রান্ত সেলাই করলেই হচ্ছে with direction and the remaining is locked single thickness থাকছেই। টেস্ট প্রসিডিউর, আমাদের স্যাম্পল আমরা স্টেবিলিটি প্রথমত স্যাম্পল প্রিপারেশন করলাম, যদি গার্মেন্টস হয়ে থাকে তাহলে বিভিন্ন জায়গায় বেঞ্চমার্ক করলাম, আর যদি সেটা ফেব্রিক হয়ে থাকে তাহলে ফেব্রিকটা আমাদের যে স্টেবিলিটি টেমপ্লেট রয়েছে 50-50 সেন্টিমিটার কেটে নিয়ে সেখানে মার্কিং করলাম। ওভেন ফেব্রিক হলে 1 প্লাই, ওয়ার্ক নিটেড ফেব্রিক হলে 1 প্লাই, ওয়েভ নিটেড ফেব্রিক হলে 2 প্লাই, এবং এছাড়াও ক্রিঙ্কেল ফেব্রিক হতে পারে, ট্রিমস হতে পারে। ওকে, সবগুলো নেওয়ার পর মার্কিং করার পর চারপাশে সেলাই করে দিলাম। এটা আমরা সবাই করে থাকি ফ্যাক্টরিতে যারা কাজ করি। এরপরে আমাদের স্যাম্পল প্রিপারেশন হয়ে গেল, এরপরে আমরা চলে আসবো টেস্ট প্রসিডিউর, মানে হচ্ছে এখন ওয়াশ করব। তো টেস্ট প্রসিডিউর কি বলছে, ওয়াশ লোড বলা হচ্ছে ইনশিওর নো মোর দ্যান হাফ অফ দ্য লোডস আর টেস্ট স্পেসিমেন এন্ড দ্য রেস্ট অফ দ্য লোড বিং মেড অফ ব্রিটিশ স্ট্যান্ডার্ড মেগাওয়াটস। এটা সাধারণত ডিপেন্ড করছে যে আমাদের বিভিন্ন আইএসও স্ট্যান্ডার্ড রয়েছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড রয়েছে, এএটিসিসি স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ড অনুসারে ওয়াশ লোডটা দিতে হয়, অর্থাৎ আমার ফেব্রিকে কতটুকু রেশিও অনুসারে ঘুরবে, ঠিক আছে, সেই লোডটা দেওয়া হয়। যদি লোডটা কম হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই যে আমরা প্রথমে দেখলাম যে ফেব্রিক, বালাস্ট ফেব্রিক, সেটা দিয়ে দেওয়া হয় যদি কোনো স্যাম্পলের ওজন কম হয়ে থাকে। ওকে, পাউডার সাধারণত ইসিজি ডিটারজেন্ট সোডিয়াম পারবোরেট, যেটা স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট বলে থাকি। ওকে, এরপরে আমরা চলে যাব ওয়াশ প্রোগ্রামে, অর্থাৎ ওয়াশিং করব ওয়াশিং মেশিনে। বাংলায় যদি মানে সহজ কথা যদি বলি, বলা হচ্ছে যে সিলেক্ট দ্য কারেক্ট প্রোগ্রাম ফর ওয়াশ রিকোয়ার্ড ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ মেশিন বেড ইউজিং at the set temperature water levels and pull out the correct knobs if the foam, এটা হচ্ছে মেশিনের নাম, foam 171s ওয়াশ কেটল বা যেটাই তুমি ইউজ করো না কেন। প্লেস দ্য মেক লাইন্স এন্ড দেন দ্য ফেস দ্য সিমেন্ট ওয়াশিং মেশিন, ডিসলভ দ্য পাউডার উইথিন এ স্মল কোয়ান্টিটি ওয়ার্ম ওয়াটার ইন এ পিকার। বলছে এই পাউডারটাকে বা ডিটারজেন্টটাকে আগে একটা গরম পানিতে গুলিয়ে নিয়ে মেশিনে ছাড়তে হবে। স্টার্ট দ্য মেশিন এন্ড কমপ্লিট দ্য প্রোগ্রাম। তো বলা হচ্ছে যে মোটামুটি বলা হয় water is above the base level is state to pure and dissolve the powder into the machine by lifting lid, অর্থাৎ এটাকে ভালো করে গুলে যেতে হবে, ঠিক আছে, তারপরে মেশিন স্টার্ট করতে হবে। and completion, কমপ্লিট যদি হয়ে যায় রিমুভ দ্য ওয়াশ লোড, এটা সাধারণত ওয়াশ করে নিতে হবে, রিমুভ করে নিতে হবে। সাধারণত 60-তে 60 মিনিট বা 30-তে বা 40-তে 60 মিনিট এরকম করা হয়ে থাকে। ওয়াশ প্রোগ্রাম ধোয়া হয়ে গেলে ফেব্রিকটা, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু এখানে দুটোই, প্রথমত ওয়াশ করতে হবে ওয়াশিং মেশিনে, দ্বিতীয়ত হচ্ছে যে ড্রাইং মেথড। দেখো কিভাবে শুকাবো সেটার উপর বেস করেও কিন্তু বায়াররা ইনস্ট্রাকশন দিয়ে থাকে। কি ধরনের, বলা হচ্ছে যে লাইন ড্রাই স্পেসিমেন ইজ হ্যাংড বাই 2 কর্নার্স ইন দ্য ফেব্রিক ইন ভার্টিক্যাল ডিরেকশন, যেটা আমরা করে থাকি আমাদের নরমাল যে ফেব্রিক গুলো আছে সেগুলো যেভাবে শুকিয়ে থাকে সেটা হচ্ছে লাইন ড্রাই। ড্রিপ ড্রাইটা কি বলা হচ্ছে যে ড্রিপিং ওয়াইড স্পেসিমেন ইন হ্যাংড বাই 2 কর্নার্স উইথ দ্য ফেব্রিক লেন্থ ইন আ ভার্টিক্যাল ডিরেকশন is a
কল্ড ড্রিপ ড্রাই। ড্রিপ ড্রাইটা কি মনে করো, লাইন ড্রাই এবং ড্রিপ ড্রাই এর পার্থক্য হচ্ছে যে আমরা কাপড়গুলোকে স্কুইজ করি, দুই কর্নারে টাঙিয়ে রাখি। ড্রিপ ড্রাই মানে হচ্ছে কোনো প্রকার স্কুইজ করবো না, তুমি সরাসরি ফেব্রিকটাকে পানি থেকে উঠিয়ে ঝুলিয়ে দিবা। ফ্ল্যাট ড্রাই বলা হচ্ছে স্পেসিফিক ড্রাইড বাই স্প্রেডিং এ হরিজন্টাল স্কিন অফ পারফোরেটেড সারফেস, রিমুভিং দ্য wrinkles উইদাউট স্ট্রেচিং অর ডিস্টর্টিং ইট। আমরা ফ্ল্যাট ড্রাইয়ের ক্ষেত্রে কি করছি, মনে করে এটা একটা জাল বা নেট, এই নেটের উপরে কি করছি, ফেব্রিকটাকে যেভাবে আছে সেভাবেই জাস্ট সরিয়ে দিচ্ছি, সেটাকে আমরা ফ্ল্যাট ড্রাই বলছি। থার্মাল ড্রাই তো আমরা জানি সবাই, আইএসও ড্রায়ার, অর্থাৎ ডাইং ওয়াশিং করার পর স্যাম্পলটাকে আমরা কি করছি, টার্মাল ড্রায়ারে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাই করছি। তো এই যে চারটা ড্রাইং মেথড, সেই চারটা ড্রাইং মেথডের ভিতরে মোস্টলি টার্মাল ড্রাইংটা করা হয়ে থাকে, কিন্তু ফ্ল্যাট ড্রাই বা ডিপ ড্রাই এর ক্ষেত্রে আমাদের যে স্যাম্পলটার এরিয়া সেটা ডিস্টরশন হওয়ার সম্ভাবনা কম থাকে, অর্থাৎ বিকৃত হওয়ার সম্ভাবনা কম থাকে। ওকে, এবার স্যাম্পলটা শুকায় শুকায় গেল, এবার স্যাম্পলটাকে আমরা একটু সোজা করব টেবিলে, সোজা করে আবার সেভাবে বসাবো, বসিয়ে রিমেজারিং এন্ড ক্যালকুলেশন দ্য প্রসিডিউর। বলা হচ্ছে যে কন্ডিশন অফ দ্য স্যাম্পল আফটার কন্ডিশনিং লে ইস্ট স্পেসিমেন উইদাউট টেনশন অন এ ফ্ল্যাট স্মুথ হরিজন্টাল সারফেস, মেজার দ্য রেকর্ড ডিস্টেন্স বিটুইন ইচ পেয়ার অফ বেঞ্চমার্ক। মানে হচ্ছে যে ওই যে আমরা প্রথমে যে ইয়েগুলো করেছিলাম, যে চিহ্নগুলো দিয়েছিলাম, সেই চিহ্নগুলো দেখবো, যে মনে করো একটা চিহ্ন ছিল এখানে, এখান থেকে এই পর্যন্ত, আর একটা ছিল এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, একটা ছিল এখান থেকে এ পর্যন্ত। তো এই যে চিহ্নগুলো এখান থেকে এ পর্যন্ত পেয়ার অফ, যেটা বলা হচ্ছে যে সেখানে কি করছি, এই এগুলোর ডিস্টেন্স গুলো বের করছি, তাহলে সেই ডিস্টেন্স গুলোই কিন্তু আমাদের শ্রিঙ্কেজ। বলা হচ্ছে ক্যালকুলেট বিফোর ডিফারেন্স বিটুইন বিফোর ওয়াশ এন্ড আফটার ওয়াশ এন্ড মেজার দ্য রিপোর্ট ইন পার্সেন্টেজ। সো ডাইমেনশনাল স্টেবিলিটি বা ডাইমেনশনাল চেঞ্জ যদি আমরা বলি, ইনটু 100 পরে দিতে পারো, আগে দিতে পারো বি মাইনাস এ বাই এ। এখানে কি ডাইমেনশনাল চেঞ্জ, এ হচ্ছে অরিজিনাল ডাইমেনশন অর্থাৎ আগে যেটা ছিল, বি হচ্ছে ডাইমেনশনাল আফটার লার্নিং, সেটা বড়ও হতে পারে ছোটও হতে পারে। মনে করো এটা একটা ইয়ে শার্ট, এটার ইয়ে ছিল 15 ইঞ্চি, ঠিক আছে, তো এটা ধোয়ার পরে হয়ে গেছে 16 ইঞ্চি, তাহলে কি হবে, বি মাইনাস এ, 16 - 15 বাই কি হবে 15 গুণন এ, 100, তাহলে যত আসবে তত, এটা হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ। সো shrinkage denoted minus and which is decrease in dimension। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে চেঞ্জটা, সেটার অনেক সব যতগুলো বেঞ্চমার্ক করব সেই সবগুলো চেঞ্জ করে সেটার গড় করে আমরা একটা গড় রেজাল্ট বা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এই গার্মেন্টসটার বা এই স্যাম্পলটার আমাদের ইয়ে কত। আমরা যদি টেমপ্লেট ইউজ করে থাকি সেক্ষেত্রে তো দুটো মান নিলেই হচ্ছে, বা দুটো বেঞ্চমার্কের বা আরো বেশি নিতে পারি, যেহেতু আমাদের 8টা বেঞ্চমার্ক আছে, অর্থাৎ প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্বগুলো মেজার করতে পারি, এবং আফটার এন্ড বিফোর থেকে শ্রিঙ্কেজ পার্সেন্টেজটা বের করতে পারি। সো which is shrinkage is donated minus, which is dimension decreases, and elongation plus which increases। ফ্যাক্টরিতে সাধারণত কিভাবে লেখা হয়, যে ভুলে গেলাম তো, এস এল দিয়ে লেখা হয় সাধারণত, আরো একটা কি জানি থাকে ডিএসএল, অর্থাৎ প্লাস এত পার্সেন্ট মাইনাস এত পার্সেন্ট, ভুলে গেছে স্পাইরালিটি। আচ্ছা যাই হোক, লেন্থ উইথ, আচ্ছা এল ডাব্লিউ, একটা বোধহয় এস, ফ্যাক্টরিতে যেভাবে প্রকাশ করো তোমরা, ভুলে গেলাম টেস্টটা। ওকে, তো এই হচ্ছে আমাদের ডাইমেনশনাল স্টেবিলিটি। এখানে আরেকটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে স্পাইরালিটি। মানে হচ্ছে আমরা যখন ফেব্রিকটাকে দেখো বুনি, তখন সেই ফেব্রিকটার কোর্স এবং অয়েলস গুলো সাধারণত পরস্পরের সাথে কি, ওয়ার্প এবং ওয়েভ গুলো সাধারণত পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকার কথা, তাই না, 90 ডিগ্রি কোণে থাকার কথা। কিন্তু আমাদের বিভিন্ন প্রকার প্রসেসিং এর কারণে আমাদের ফেব্রিকটা একটু কি হয়, ওয়ার্প এবং ওয়েভ গুলি মনে করে একটু ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, যার ফলে এখানে 90 ডিগ্রি কোণটা তখন থাকে না। তো এই কতটুকু কমতেছে বা বাড়তেছে সেটাকে আমরা স্পাইরালিটি বলতেছি। তোমরা দেখবা যে তোমাদের অনেক সময় নিট পাওয়া, নিটের ক্ষেত্রে বিশেষ করে হরিজন্টাল থাকার কথা, মানে হরিজন্টাল সোজা, সরি ভার্টিক্যাল থাকার কথা সোজা সোজা, বাট সেটা এইরকম এরকম হয়ে গেছে। ওকে, এটাকে আমরা স্পাইরালিটি বলছি।
বলা হচ্ছে দেখো এখানে যদি এ বি সি ডি একটা স্যাম্পল হয়ে থাকে বা আগের এখন আমি যদি এটাকে বলি এ বি সি ডি, এটা যদি একটা স্যাম্পল হয়ে থাকে আফটার ওয়াশের পর যদি এটা এরকম হয়ে থাকে নতুন অবস্থান সি ড্যাশ, তাহলে কি কতটুকু বাড়লো, এ পাশে কতটুকু কমলো এ ড্যাশ বা বি ড্যাশ, তাহলে আলটিমেট কি হলো আমার যে স্যাম্পলটা কিসের জন্য উইশ আমরা যে ইয়ে করছি এই যে সরে গেল, তো এই যে বিষয়টা আমাদের আগে এটা ইয়ে ছিল কতটুকু সরে গেল সেটাই হচ্ছে আমাদের স্পাইরালিটি। আমরা ওয়াশিং এর পরে ফেব্রিকটাকে যখন ইয়ে মেজার করে থাকে সিঙ্কেজ তখন এটাও মেজার করা হয়ে থাকে। ওকে, তো রেজাল্ট এরকম সাধারণত বলা হয় লেন্থ ওয়াইজ সিঙ্কেজ +3%, উইথ ওয়াইজ সিঙ্কেজ -2%, স্পাইরালিটি 6.5%। তো এখানে দেখো স্পাইরালিটি বলা হচ্ছে স্পাইরাল চেঞ্জ সিসি বাই এসি চেঞ্জ ইন লেন্থ, অর্থাৎ আগে কিরকম ছিল এখানে দেখো সিসি কতটুকু চেঞ্জ হয়েছে এবং এসি আগের যে লেন্থ ছিল সেটা। তো স্পাইরালিটি এভাবে মেজার করা হয়, সবগুলো একই সাথে বলা হয়। এখানে বলতে বোঝাচ্ছে +3% মানে হচ্ছে উইথে আমাদের বেড়ে গেছে, -2% মানে হচ্ছে যে আমাদের লেন্থ সরি উইথ ওয়াইজ উইথে কমে গেছে, লেন্থে বেড়ে গেছে এবং স্পাইরালিটি 6.25%। এখন এটার মান সাধারণত কম বেশি হতে পারে, এক একজন বায়ার এক এক রকম ভাবে এটাকে অ্যাকসেপ্টেবিলিটি দিয়ে থাকে তাদের রেঞ্জ অনুসারে। তো এই ছিল আজকে আমাদের ডাইমেনশনাল স্টেবিলিটি মেজারমেন্ট অফ ফেব্রিকের ক্ষেত্রে, বা আমরা সিঙ্কেজ মেজারমেন্ট বলবো। খুবই সহজ, সংক্ষেপে যদি আমরা বলি সেটা হলো, সেটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ধোয়ার আগে এবং ধোয়ার পরে অর্থাৎ কাপড়ের যে পরিবর্তনটা সেটাকে আমরা ডাইমেনশনাল স্ট্যাবিলিটি ও শ্রিঙ্কেজ টেস্ট বলছি। সেজন্য আমাদের যেটা করতে হয় প্রথমে ধোয়ার পূর্বেই স্যাম্পলের গায়ে বিভিন্ন জায়গায় মার্কস করে নিতে হয়, অথবা গার্মেন্টস এর গায়ে বিভিন্ন জায়গায় মার্ক করে নিতে হয়, তারপর সেটাকে স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট দিয়ে ধুইতে হয়, ওয়াশ করতে হয়। ওয়াশ করার পর সেটাকে ড্রাই করে আমরা এগেইন মেজার করে দেখি যে আমাদের চেঞ্জটা কতটুকু। এইটাই হচ্ছে বেসিক থিম বা মূল কথা। এর উপর বেস করেই আমরা আমাদের যে সিঙ্কেজটা রয়েছে সেটাকে বলে থাকি বা সেটা এক্সপ্রেস করে থাকি। তো এই হলো আজকে আপনার ডাইমেনশনাল স্ট্যাবিলিটি টেস্ট। তো এটা অনেকেই ফ্যাক্টরিতে আপনারা করেছেন, আবার অনেকেই জানেন না। একটু কেয়ারফুলি জানতে হবে, অনেক প্রকার ভিডিওস রয়েছে ইউটিউবে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ফুল প্রসিডিউরটা। আর যারা ল্যাবে কাজ করেন তাদের তো ফুল এক্সপেরিয়েন্সই আছে। সো থ্যাংক ইউ।